এখানে শিশু মুক্তিযোদ্ধা অনেক আছে, অনেক আছে। সেখানে আমাদের সালাউদ্দিন আহমেদ স্বরাষ্ট্রমন্ত্রী ওনাকে শিশু মুক্তিযোদ্ধা হিসেবে মেনে নিছে। এটা একটা ভালো দিক মাসুক ভাই, এটা জি একটা ভালো দিক। আমি আচ্ছা চাই যে এনকে, জি, আমি চাই যে এনকে ভালো দিক, ভালোভাবে যে যেটা বললো সেটা যদি সঠিক হয় ভালোভাবে মেনে নেওয়াটাই উত্তম। সবাই মিলে আমরা মিলে ঝিলে দেশটা চালাই। আমার কি দুটো প্রশ্ন করা যাবে আমার মেজর সাহেবকে মাসুক ভাই? হ্যাঁ করুন, প্রশ্ন করুন। মেজর সাহেবের কাছে আমি জি যাইতাম, আপনার প্রশ্নটা জি পড়েই যাই। জি 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 মাসুক ভাই, এখন যে আমাদের মনে করেন যে আগের যে সরকার ছিল, এইচ.এম. হোসেন মোহাম্মদ এরশাদ, উনি আমাদের দুটো প্রকল্প বন্ধ করে দিয়ে গেছে। সেটা আমার মেজর সাহেব জানে কিনা সেটা আমার জানার বিষয়। সেটা হলে কি, পঞ্চগড়, তেতুলিয়া, শালবাহান, এখানে আপনার অনেক জমি সিলগালা করে থুয়ে গেছে। আপনার ওখান থেকে তেল উঠিচ্ছিল, সেটার অপর পৃষ্ঠে ভারত তেল তুলিচ্ছে। এটা আপনার এরশাদ সাহেব বন্ধ করে দিয়ে গেছে, সিমেন্ট দিয়ে ঢালাই করে বন্ধ করে দিয়ে গেছে। বগুড়া গাবতলি তল্লা তলা নামে জায়গা একটা সিলগালা করে দিয়ে গেছে 27 বিঘা জমিতে, এটাও তেলের তেলের খনি ছিল। তো এই বিষয়ে যদি আমার মেজর সাহেব কিছু বলতেন আমি খুশি হতাম আর কি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, চমৎকার কথা মেজর হারুনুর রশিদ সাহেব। এই যে থ্যাংক ইউ আমাদের ভেরি আলম মাচ। ভাই প্রথমে সংসদ নিয়ে উনি কথা বলছেন, এরপরে আচ্ছা এরশাদ সাহেবের তেতুলিয়ার বিষয়টা একটু শর্টলি বলবেন, আরো অনেক দর্শক আচ্ছা কথা বলবেন। আচ্ছা বুঝছি। আমি সংক্ষেপে বলি। তেঁতুলিয়ার ব্যাপারটা ওই সময় জানলেও আমার এখন স্মরণে নাই। তেঁতুলিয়ার ব্যাপার না, শুধু সারা বাংলাদেশে একসময় আমি যখন ক্যাপ্টেন, তখন আমরা প্রায় শুনতাম যে বাংলাদেশ তেলের উপর ভাসছে। আজকে আপনাকে বলতে বাংলাদেশ তেলের উপর ভাসছে। বাংলাদেশে যে তেল যদি আমরা উত্তোলন করতে পারি, তা আমরা বিদেশে রপ্তানি করতে পারবো। মরুভূমিতে তেল পাওয়া যাচ্ছে, আর আমাদের এখানে পাওয়া যাবে না। আর যেটা আপনি বললেন, শালবাগান না শালবাহার জায়গাটা, ওই তেঁতুলিয়ার, আমি তেঁতুলিয়ার ওই জায়গাটা গেছি, কিন্তু উনি যে বন্ধ করছেন এটা মানে আমি আপনার জানা অনেক নাই আগে জানলেও আমি যখন অনেক গেছি তখন জানি না। তবে এই ইয়েটা বগুড়ারটা, এইটা দেখেছি বগুড়ারটা। তাহলে এইটা না, তাহলে শুধু একটা আমি একটা আমি জিনিস, ওনাকে বলতে চাচ্ছি, না একটা জিনিস এইটা তোলার প্রমাণ জন্য যে হয়। টেকনিক্যাল টিম, আগে আমাদের বাংলাদেশের ব্যর্থতার কথা বলতে হবে। দেখেন, একটা জিনিস, ইরানের প্রত্যেকটা ইউনিভার্সিটিতে একটা রিসার্চ টিম থাকে। ই- ইরানে বা এই যে এই আমরা যে বিশ্ববিদ্যালয়টাকে, হ্যাঁ, হার্ভার্ড কে বলি, হার্ভার্ডে একটা রিসার্চ টিম আছে। ঢাকা ভার্সিটিতে নামে মাত্র একটা আছে মনে হয়, আমি যেটা জানি। কিন্তু এই রিসার্চ টিমে ইঞ্জিনিয়ার, কেমিস্ট এবং একটা গ্রুপ থাকবে, আহ, সব মিলা, যে গ্রুপটার কাজ হবে এইগুলা খুঁজে বের করা। বাংলাদেশ তো অন্যের উপরে ডিপেন্ডেন্ট। আপনি কি জানেন যে একটা রিফাইনারি আমাদের নষ্ট হয়ে পড়ে আছে, টাকা হাজার হাজার বিলিয়ন বিলিয়ন টাকা চুরি করে গত সরকার ইন্ডিয়া মানে সারা বিশ্বে ছড়ায় দিচ্ছে, বেগম পাড়া করে ফেলছে। সব লেভেলে যে আর্মি তো কারাপ্টেড ছিল না, সেই আর্মিকে, নেভিকে, এয়ারফোর্সকে কারাপ্টেড বানাই গেছে টাকা দিয়ে। আমাকে যখন টাকা দিল, আমি যদি ফেলে দিই তাহলে, আমি ফেলছি এরকম এক্সাম্পল আছে, আমি ওটা পার্সোনালটা বলতে চাচ্ছি না। কিন্তু আমার পরিবার তো একসময় বলবে যে না, আরে দিচ্ছে, তোমার সরকার এত টাকা দিচ্ছে, তুমি টাকাটা নেও। তো এইভাবে আমাদেরকে দিয়ে দিয়ে আমাদের অনেককেই কারাপ্টেড বানাইছে, উপরের লেভেলে, নিচের লেভেলে না। যাই হোক, তাই কোনো রিসার্চ টিম নাই। এই জন্য দেশটা অন্যের উপর যাতে ডিপেন্ডেন্ট হয়, হাসিনা কিন্তু ফ্যাসিস্টরা এই কাজ করে গেছে। রিফাইন করতে হচ্ছে একটা গুজরাটে, এবং 3 গুণ দাম দিয়ে কিনতে হচ্ছে। আমাদের ইস্টার্ন রিফাইনারিটা কেন ঠিক করা হয় না? মাত্র 12 বিলিয়ন ডলার লাগবে, আর হাজার হাজার বিলিয়ন এস আলম চুরি করে নিয়ে গেল, এ চুরি করে নিয়ে গেল, দরবেশ বাবা চুরি করলো, পুরো বাংলাদেশকে ফাঁকা করে চলে গেছে। কিন্তু একটা রিফাইনারি ওভারহলিং করে যে ঠিক করবে, করে নাই। কারণ কেন জানেন? ওই যে ভারত থেকে আনবে, ভারতের থেকে আনলে ডাবল দাম দিয়ে আনবে, ডাবল রাইট দাম দিয়ে, তিন তিন গুণ দাম দিয়ে আনতেছে। আপনি যেটা বলছেন, আমি এইটা নিয়ে কয়েকদিন ধরে ভাবতেছি। আপনাকে অনেক ধন্যবাদ। ভাবতেছি মানে কি, আমি এটা কার কাছে বলবো, আমি চিন্তা করছি, আমি এটা অ্যাপয়েন্টমেন্ট এক জায়গায় চাইছি,
বড় জায়গা। তো ওই জায়গায় বলবো যে ভাই একটা টিম দিয়ে একটু খুঁজলে তো হয়ে যায়। যে বগুড়া যেটা ওই যে আপনি বললেন, এইখানে আছে, তেঁতুলিয়া আছে, সিলেট আছে, তারপরে এই যশোরের ওইদিকে আছে। আপনি মাটি খুঁড়লেই তেল পাবেন ইনশাল্লাহ। তো এইটা তো খুঁজতে হবে, সেই টেকনিক্যাল হ্যান্ড নাই। আর এই টেকনিক্যাল হ্যান্ড যাতে না হইতে পারে এই জন্য সারা বিশ্ব, বিশেষ করে ওয়েস্টার্নরা, আমেরিকা টামেরিকা সবাই বাংলাদেশকে, আরে তোমার ইঞ্জিনিয়ার পাঠায় দাও, আমি এত টাকা বেতন দিয়ে দিচ্ছি। ১০ লাখ ২০ লাখ টাকা ১ কোটি টাকা বেতনে যে কিন্তু চাকরি করতেছে। বাংলাদেশের জন্য কেউ কিছু করার নাই। ইরানে ইরানের ব্যাপারটা একটু বলি, কারণ আমি কালকে খুব ইরানের সবচেয়ে হাইয়েস্ট ম্যানের সাথে দেখা করে বললে উনি বলছে যে তাদের রিসার্চ টিম সবকিছু খুঁজে খুঁজে বের করে। তাদের রিসার্চ টিম এই যে মিসাইল তৈরি করছে, তাদের রিসার্চ টিম অস্ত্র বানাচ্ছে, তাদের রিসার্চ টিম গ্রেনেড বানাচ্ছে। আর আমাদেরকে অস্ত্র দেবে আমেরিকা, মনে করেন দিল, ২ দিন পরে ওইটা জং ধরে গেল। এখন তেল দেবে না, কিছু দিবে না, স্পেয়ার পার্টস দিবে না। শালা তুমি বঙ্গোপসাগরে যেয়ে পালাও, অথবা ইন্দুর গর্ত যেয়ে পালাও সাদ্দামের মতো এরকম, অথবা তুমি আরেক দেশে চলে যাও, বাংলাদেশ নিয়ে খেলা করবে। এই খেলা চলতেছে। কোন সরকার বা কোন মানুষ দেশের প্রতি যদি চুল পরিমাণ দরদ থাকতো, এই দরদ থাকলে আপনি যেটা বলছেন এই যে ইয়ে করে কূপ খনন করে ইয়ে করতো। মনে করেন এখন ভালো কোম্পানি আছে, যেমন ইরানেরটা প্রথম তো ফ্রান্স লুট করছে, তারপরে আমেরিকা লুট করছে। আরো তো ভালো ভালো দেশ আছে কিছু, বেলজিয়াম, যারা ভালো ভালো টেকনিশিয়ান দিতে পারে, স্পেন দিতে পারে। তাদের থেকে টেকনিশিয়ান এনে, বা তাদের যদি এক্সপিরিয়েন্স না থাকে, ওকে আমেরিকা থেকে আনা হোক, এনে করে তাদের সাথে একটা চুক্তি করা হোক। আলম ভাই এই যে দেশ আরেকটু কি জানি অ্যাড করবেন, আলম ভাই একটু বলুন। জি মাসুদ ভাই, কি এগুলো প্রতিষ্ঠানকে কিন্তু কয়েকটা দেশকে দেওয়া হয়েছিল, তারা কিন্তু এসে এখানে কাজ শুরু করছিল। আপনার আবার আমি জায়গাটার নাম বলি, এটা আপনার যত সম্ভব দক্ষিণ কোরিয়াকে দেওয়া হয়েছিল। এটা হলো তেতুলিয়া, শালবাহান আর বগুড়া গাবতলি। জি আমি শালবাহান বুঝছি আর বুঝছি। জি, আর বগুড়া এখন গাবতলি মনে থেকে দক্ষিণ কোরিয়াকে কল্লাতলা। দিল। এখন যদি আপনার প্রভু দেশ যাদেরকে মানে, তারা যদি বলে "এই তোমরা এটা করো না, তোমাদেরকে এটা", আপনি যেটা বুঝাইতে চাচ্ছেন যে আর এটা এরশাদ এই সাহেব টাকা শোনেন, খাওয়া বন্ধ করে দিছে স্যার, এরশাদ সাহেব টাকা খাওয়া বন্ধ করে দিছে। শোনেন, হাসিনার চেয়ে, আজকে আপনি লিখে রাখেন, আমি সবার সামনে বলতেছি, ইয়ারে বলতেছি, উনি তো আমাদের আর্মির লোক। হাসিনার চেয়ে এরশাদ বেশি ইন্ডিয়ান প্রিয় ছিল, এবং এই দেশকে বেশি ক্ষতি করে গেছে এরশাদ। তার এক্সাম্পল ১ নাম্বার হলো হিল ট্যাক্সে শান্তি বাহিনী ছিল। মিজোরা এতদিন স্বাধীন হয়ে যাইতো, যেটা বাংলাদেশকে তারা স্বাধীন বানায় দিছে, এখন বেলুচিস্তানকে স্বাধীন বানায় চলছে। পাকিস্তানিরা কিন্তু মিজোকে, মণিপুরকে স্বাধীন বানায় দিতে পারতো। এদেরকে এরশাদ ফোর্স করে তাড়ায় দিছে 85 এ। ক্ষমতায় আসার পরে উনার বাড়ি কিন্তু কামতাপুরি। জানেন কামতাপুরি কোথায়? দার্জিলিং এর নিচে একটা জায়গা আছে কামতাপুরি। উনার বাড়ি কিন্তু ওখানে। উনাকে ইনডিসি করতে পাঠানো হয়েছিল ইন্ডিয়া। ওইখানে যেয়ে উনাকে কান পড়া দিয়ে সবকিছু রাখা হয়েছে। উনি কিন্তু কিছুই করে নাই। করা উচিত ছিল। এখন এর হাসিনা করে নাই। হাসিনা যখনই করতে গেছে তখনই তারে বাধা দিছে। এখন যে সরকার আছে, আপনি কি মনে করতেছেন এই সরকার স্বাধীনভাবে করতে পারবে? সরকার দরকার ছিল একটা বিপ্লবী সরকার। তারা বিপ্লবী ভাবে করে ফেলতো ওই তেল কূপ খনন, তারপরে তিস্তা ব্যারেজ, তারপরে পদ্মা ব্যারেজ, তারপরে আপনার লালমনিরহাট এয়ারপোর্ট, তারপরে ঠাকুরগাঁ এয়ারপোর্ট, এগুলা জায়গা দেখে আসছি। আমি নিজে ওইসব জায়গায় গেছি, এবং এইটা খুবই ভালো জায়গা, এবং এটা করা দরকার। এইটা করলে ইন্ডিয়া করতে দিবে না। তারপরে জি, আমাদের কোন হ্যাঁ, সেনাবাহিনীর কোন ডেভেলপমেন্ট আছে? সেনাবাহিনীর স্ট্রেংথ বাড়াইছে, ডিভিশন বাড়াইছে। ওর বাবা! ১০ ডিভিশন, আগে ৫ ডিভিশন ছিল, এখন ১০ ডিভিশন। একটা গোলাগুলি ছুড়তে পারবে? আমি তো নিজেই সেনাবাহিনীর লোক। এই জি। রিসার্চ টিম নাই। মেজর রিসার্চ হারুন টিম রশিদ, নাই। আমরা আমরা একটু দর্শকদের কাছে যাচ্ছি, আবার আপনি কথা আচ্ছা, ওই বলবেন। যে দুবাইরে আর ওই ২ লোকের উত্তর দেই। ওই যে আগে ২ জন তারা বলল, ওটা তোমার সাথে বললাম। আমি এক লাইনে উত্তর দিয়ে দিচ্ছি। ওই ফজলুর রহমান সাহেব ওই খালি কলসি বাজে বেশি। বুঝছেন? একটা কথা আছে না, খালি কলসি বাজে বেশি, ভরা কলসি কম বাজে। তা উনি কি ধরনের মুক্তিযোদ্ধা এটা বিভিন্ন পত্র-পত্রিকায় লিখতেছেন, এবং উনি এই এত প্রচার করার দরকার নাই। প্রকৃত মুক্তিযোদ্ধারা প্রচার করে না। ওই সময় একজন যেটা বলছেন, আমি আগেও বলছি ১ম এই, যে 100% লোক মুক্তিযোদ্ধা ছিল। রাজাকার কিভাবে সৃষ্টি হলো সেটাও আপনাকে সংক্ষেপে বললাম আশুক ভাই। তাইলে জি, ওই সময়
ওই ভাতা পাচ্ছে যে লোকগুলা, আমার মনে হয় যারা ফিল্ডে কাজ করছে এখন শুধু তাদেরকে ভাতা দেওয়া উচিত। আর এইগুলা মানে এই ভাতা বাতিল করে জুলাই যোদ্ধাদের ভাতা দেওয়া উচিত। জুলাই যোদ্ধা না হলে আজকে কথাও বলতে পারতাম না। ভারত মনে হয় যেভাবে পাগল হয়ে গেছে এখন ওই জুলাইর পরে, এই যে 24শে জুলাইয়ের পরে, যে মানে 5ই আগস্টের পরে, যারা আমাদের হাত ছড়াই গেল, আবার একটা নতুন গুজব ছড়াই দিছে আহ, যে এইটা ভারত করে দিছে, ভারতই এটা হাসিনাকে তাড়াইছে, এরকম একটা গুজব কিন্তু এখন উঠছে। গুজব বলেন আর আমরা এরকম গুজব নিয়ে বহু কথাই শুনেছি। আমরা একটু মোহাম্মদ আকমল হোসেন রংপুর থেকে আপনাকে একটু কথা বলার অনুরোধ করছি।